সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধামাচাপা রাজনীতি, ইতিহাস বিকৃতি ও দুর্নীতির বিস্তার, অনিশ্চয়তার পথে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব রাজনীতিতে নতুন বার্তা, কী ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার নতুন পদক্ষেপ, 12 মার্চে কী ঘটতে যাচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সংসদের নাটকীয় ওয়াকআউট, কেন্দ্রে জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংসদে তীব্র বাক্যবাণ, বিএনপিকে ভোটচোর আখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব অভিযোগের কেন্দ্রে বিএনপি, অনিয়ম নিয়ে বাড়ছে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে ন্যাপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির ICCPR এর 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে সত্যভাবাপন্ন হিসেবেই বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষপাতমূলক করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে ন্যাপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিশে রেফারেন্স হিসেবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে 4টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচারের নীতিমালা অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই দাঙ্গার পর গঠিত বিশেষ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। কিংসলে ন্যাপলির পাঠানো এই আইনি নোটিশ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনীতি এখন ধামাচাপা দেওয়ার রাজনীতি। সত্যকে মিথ্যা করা, অবদানকে হেয় করা, জালিয়াতিকে সত্যে পরিণত করা, মিথ্যার সঙ্গে সত্যকে কলঙ্কিত করার চেষ্টা। দেশের সাফল্যকে খাটো করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগের আমলের অর্জনকে বিতর্কিত করার চেষ্টা করে ইউনূস ব্যর্থ হয়েছিল। এখন বিএনপি সরকারও একই পথে হেঁটে অতীতের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশের মানুষের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে বিএনপি সরকার ইউনূস সরকারের আমলের কথিত মেগা লোপাটকে বৈধতা দিতে বেশি আগ্রহী। যেসব খাতে লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে সেসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সেগুলোকেই আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে। ইউনূস আমলে দুর্নীতির সূচক ২৭ থেকে ১০-এর ঘরে এসেছিল। বর্তমান সরকারের এক মাসে যে হারে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ বাড়ছে তা গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিএনপির আমলে দুর্নীতি ও লোপাট নতুন মাত্রা পেয়েছে এমন অভিযোগ এখন জনমনে ব্যাপকভাবে উচ্চারিত। মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ইঙ্গিত দেয় যে দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সরকারি প্রকল্প, টেন্ডার, নিয়োগ বদলি প্রায় সব ক্ষেত্রেই অনিয়মের ছাপ দেখা যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে, তেমনি দেশের অর্থনীতি ও উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা হল, এই প্রবণতা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে আন্তর্জাতিক দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির দিকে যেতে পারে। বর্তমান বাস্তবতা এবং ক্রমবর্ধমান অভিযোগের ধারাবাহিকতা অনেককে আশঙ্কা করতে বাধ্য করছে যে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের শীর্ষস্থানগুলোর একটিতে পৌঁছে যেতে পারে। এখনই সময় বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার। দুর্নীতির লাগাম টানতে না পারলে অতীতের সব অর্জন প্রশ্নের মুখে পড়বে, আর দেশের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সঠিক প্রয়োগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। ইতিহাস বিকৃতি করা এখন রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত অনেক স্বচ্ছ ও উন্নয়নমূলক প্রকল্পকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে লোপাটের অভিযোগ তোলা হয়েছে। এর ফলে প্রকৃত অর্জনগুলো আড়ালে পড়ে যাচ্ছে, আর জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল, এসব লোপাটের অভিযোগে বিদেশিদের সম্পৃক্ত করা হচ্ছে, যা দেশের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এ ধরনের প্রচারণা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য, কর্মসূচি এবং তৎপরতাকে ঘিরে নতুন বার্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান, নেতৃত্বের বক্তব্য এবং মাঠ পর্যায়ের সক্রিয়তা মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে নানা বিশ্লেষণ। সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালো করতে মাঠে সক্রিয় হচ্ছে। সভা সমাবেশ, মিছিল এবং সাংগঠনিক কর্মসূচি বাড়ানো হয়েছে, যা রাজনৈতিক তাপমাত্রা বাড়াচ্ছে। এর ফলে অনেকেই মনে করছেন সামনে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি বা পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। আওয়ামী লীগের নেতারা বলছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করা। তারা মাঠ পর্যায়ে সক্রিয় থেকে জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে বিরোধী দলগুলো গণতান্ত্রিক অধিকার, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে নিজেদের বক্তব্য জোরালো করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নতুন বার্তা আসলে একাধিক স্তরে কাজ করছে। একদিকে এটি দলীয় নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনা, অন্যদিকে প্রতিপক্ষের জন্য একটি রাজনৈতিক সংকেত। তারা বলেন, যখন দুই পক্ষই মাঠে সক্রিয় হয় তখন সেটি সাধারণত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ের পূর্বাভাস দেয়। তবে তারা সতর্ক করে দিয়েছেন, রাজনৈতিক উত্তেজনা যেন সহিংসতায় রূপ না নেয়। শান্তিপূর্ণ কর্মসূচি ও সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর তারা গুরুত্বারোপ করেছেন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ ও উদ্বেগ দুটোই দেখা যাচ্ছে। কেউ রাজনৈতিক সক্রিয়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকেই চান যেন এ কারণে জনজীবনে অস্থিরতা তৈরি না হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে রাজনীতিতে নতুন বার্তা বলতে বর্তমান পরিস্থিতি একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
তবে এই পরিবর্তন কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর কৌশল, পারস্পরিক আচরণ এবং সামগ্রিক পরিস্থিতির ওপর। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আবারও আলোচনায় এসছে একটি নির্দিষ্ট তারিখ, ১২ মার্চ। দিনটিকে কেন্দ্র করে নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে এমন গুঞ্জনে রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে ওই সময়কে ঘিরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, বার্তা বা সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে। কেউ বলছেন এটি হতে পারে বড় ধরনের সমাবেশ বা কর্মসূচির ঘোষণা। আবার কেউ মনে করছেন দলীয় পুনর্গঠন বা কৌশলগত দিক নির্দেশনার বিষয়েও সামনে আসতে পারে। আওয়ামী লীগের নেতারা অবশ্য বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি। তারা বলছেন দলের যে কোনো সিদ্ধান্ত যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এক কেন্দ্রীয় নেতা বলেন, গুঞ্জনের উপর ভিত্তি করে কিছু বলা ঠিক নয়, সময় হলেই সব পরিষ্কার হবে। অন্যদিকে বিরোধী দলগুলো এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মতে যদি কোনো বড় রাজনৈতিক কর্মসূচি বা ঘোষণা আসে তাহলে তা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্দিষ্ট একটি তারিখকে ঘিরে এ ধরনের আলোচনা সাধারণত তখনই গুরুত্ব পায় যখন পেছনে কোনো সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত থাকে। তবে তারা সতর্ক করে বলেছেন আনুষ্ঠানিক তথ্য ছাড়া অতিরিক্ত প্রত্যাশা তৈরি করা ঠিক নয়। তারা আরও বলেন বড় রাজনৈতিক দলগুলো প্রায়ই নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে তাদের কর্মসূচি সাজায়, যা কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা, অনুমান ও বিশ্লেষণ চলছে। তবে অনেকেই নির্ভরযোগ্য তথ্যের অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে ১২ মার্চকে ঘিরে শেখ হাসিনার নতুন পদক্ষেপ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কী ঘটতে যাচ্ছে তা জানতে হলে আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় সংসদে হঠাৎ করে ঘটে যাওয়া এক নাটকীয় ওয়াকআউটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনার কেন্দ্রে উঠে এসেছে জামায়াতে ইসলামীর আমিরের নাম, যা পরিস্থিতিকে আরও বেশি আলোচিত করে তুলেছে। সংসদ অধিবেশনের এক পর্যায়ে বিরোধী দলীয় সদস্যরা হঠাৎ করেই ওয়াকআউট করেন। তারা অভিযোগ করেন গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কথা বলার সুযোগ না পাওয়ায় এবং তাদের বক্তব্য উপেক্ষা করায় তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। ওয়াকআউটের সময় সংসদকক্ষে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। ওয়াকআউটের পর বিরোধী দলের কয়েকজন সদস্য সাংবাদিকদের জানান তাদের আলোচনার কেন্দ্রে ছিল দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং একটি বক্তব্য যেখানে জামায়াত আমিরের মন্তব্য নিয়েও আলোচনা উঠেছিল। তারা দাবি করেন বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ না পাওয়ায় তারা প্রতিবাদস্বরূপ সংসদ ত্যাগ করেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের সদস্যরা এই ওয়াকআউটকে রাজনৈতিক নাটক বলে উল্লেখ করেছেন। তাদের মতে সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্যই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সংসদ সদস্য বলেন, সংসদে আলোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে, ওয়াকআউট করে জনদৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। সংসদের ভেতরে জামায়াত আমিরের প্রসঙ্গ ওঠা নিয়েও ভিন্ন মত দেখা গেছে। কেউ এটিকে প্রাসঙ্গিক ইস্যু হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির একটি প্রচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সংসদে ওয়াকআউট একটি স্বীকৃত গণতান্ত্রিক প্রতিবাদের পদ্ধতি, তবে এটি কতটা যৌক্তিক তা নির্ভর করে পরিস্থিতি ও ইস্যুর গুরুত্বের ওপর। তারা আরও বলেন সংসদে আলোচনা অব্যাহত রাখা এবং গঠনমূলক বিতর্কই গণতন্ত্রের জন্য বেশি কার্যকর। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। কেউ এটিকে বিরোধী দলের প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন সংসদের ভেতরে থেকেই সমস্যার সমাধান খোঁজা উচিত ছিল। সব মিলিয়ে সংসদে এই নাটকীয় ওয়াকআউট এবং এতে জামায়াত আমিরের প্রসঙ্গ উঠে আসা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি আগামী দিনে সংসদীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। জাতীয় সংসদে আবারও তীব্র বাক্যবাণের ঘটনা ঘটেছে। অধিবেশনের এক পর্যায়ে ক্ষমতাসীন দলের কয়েকজন সদস্য বিএনপিকে ভোটচোর বলে আখ্যা দিলে সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংসদের চলমান অধিবেশনে নির্বাচন ব্যবস্থা, অতীত রাজনৈতিক ঘটনা এবং গণতন্ত্রের অবস্থা নিয়ে আলোচনা চলাকালে এ মন্তব্য করা হয়। বক্তব্য দিতে গিয়ে এক সংসদ সদস্য দাবি করেন, বিএনপি অতীতে ভোট কারচুপি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাই তাদের ভোটচোর বলা অযৌক্তিক নয়। এই মন্তব্যের পরপরই বিরোধী আসন থেকে তীব্র প্রতিবাদ উঠে আসে। বিএনপির সংসদীয় প্রতিনিধিরা এই বক্তব্যকে অশালীন ও ভিত্তিহীন বলে নিন্দা জানান। তারা বলেন, এই ধরনের ভাষা ব্যবহার সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এক সদস্য বলেন, সংসদ হল গঠনমূলক আলোচনার জায়গা, এখানে এমন শব্দচয়ন গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। তিনি সংসদ সদস্যদের সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান এবং আলোচনা শালীনতার মধ্যে রাখার নির্দেশ দেন। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পরে বলা হয়, বক্তব্যটি রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া হয়েছে এবং তা ইতিহাস ভিত্তিক দাবি থেকে এসেছে। তবে বিরোধী দলগুলো এই ব্যাখ্যা গ্রহণ করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদে তীব্র বাক্য বিনিময়ে নতুন কিছু নয়, তবে ব্যক্তিগত আক্রমণ বা অবমাননাকর শব্দ ব্যবহারে সংসদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা মনে করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় সকল পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সংসদে এমন উত্তপ্ত পরিস্থিতিকে হতাশাজনক হিসেবে দেখছেন এবং গঠনমূলক আলোচনার প্রত্যাশা করছেন। সব মিলিয়ে বিএনপিকে ভোটচোর আখ্যা দেওয়াকে কেন্দ্র করে সংসদে যে তীব্র বাক্যবাণ সৃষ্টি হয়েছে তা আবারও রাজনৈতিক বিভাজনকে সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং সংসদের কার্যক্রম স্বাভাবিক রাখতে সকল পক্ষের সংযমী ভূমিকা এখন সময়ের দাবি। দেশে বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিএনপিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক বক্তব্য, পাল্টা বক্তব্য এবং বিশ্লেষণে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, অতীত শাসনামলে বিএনপির সময় নানা অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতার নজির রয়েছে, যা এখনও বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাদের মতে, এসব বিষয় জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন, যাতে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়ানো যায়। অন্যদিকে বিএনপির নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, বর্তমান সময়ের সমস্যা থেকে দৃষ্টি সরাতে এবং বিরোধী দলকে চাপে রাখতে এ ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। এক নেতা বলেন, যে কোনো অভিযোগের প্রমাণ থাকা উচিত, ভিত্তিহীন অভিযোগ দিয়ে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছে। তবে তারা মনে করেন, প্রমাণ ভিত্তিক আলোচনা ছাড়া এ ধরনের বিতর্ক জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। আইনের শাসন নিশ্চিত করতে সব পক্ষের জন্য সমান মানদণ্ড থাকা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অতীতের অনিয়মের বিচার চান, আবার অনেকে বর্তমান সমস্যার সমাধানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে বিএনপিকে ঘিরে অনিয়মের অভিযোগ এবং তা নিয়ে বাড়তে থাকা বিতর্ক দেশের রাজনৈতিক অঙ্গনকে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে এই বিতর্কের বাস্তবতা নির্ভর করবে প্রমাণ, তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান।